নমস্কার। ডকটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ভাস্কর আজ নিয়ে হাজির হয়েছি একটি গল্প নিয়ে। এই জীবনে যদি আরও একবার। গল্পটি লিখেছেন অমর মিত্র। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 2019 সালের বাতায়ন পত্রিকা থেকে। শুরু করছি এই জীবনে যদি আরও একবার। আমার ছেলেবেলার কলকাতা ছিল অতি শান্ত। বাড়ির উল্টো দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোর্খা রেজিমেন্ট ক্যাম্প ছিল, ইগলুর মতো ঘর। আমরা বলতাম নেপালি ক্যাম্প। সেই ক্যাম্প ধীরে ধীরে উঠে গেল। আমাদের ফ্ল্যাট বাড়ির চিলেকোঠার ঘরে একটি নেপালি পরিবার বাস করত। পরিবারের কর্তা সেপাই ছিলেন। তাদের ছেলেটিও আমার বয়সী। একদিন তারাও চলে গেল দেশে। দেশ দার্জিলিং জেলা হতে পারে, সিকিমও হতে পারে, আবার নেপালও হতে পারে। সেই কলকাতা ছিল লাল দোতলা বাস। আমাদের এই অঞ্চলে থেকে সেই লাল দোতলা বাস 2 নম্বর আর 33 নম্বর ছাড়তো। ক বছর আগেও ছাড়তো, এখন আর ছাড়ে না, উঠে গেছে হয়তো। আমার মনে পড়ে 33 নম্বর বাসের দোতলায় চেপে আমি চলেছি একবার চেতলা। ছোট মামা থাকতেন সেখানে। মা ভালো কিছু রাঁধলে টিফিন ক্যারিয়ারে ভরে দিতেন। আমি মহা আনন্দে বাসের দোতলায় চেপে কলকাতা দেখতে দেখতে চলেছি চেতলা। অনেক পরে বেলগাছিয়ার 2 নম্বর বাসের চেপে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত গিয়ে যাত্রা শেষ করেছি। স্টেশন রোডে মহাশ্বেতাদি থাকেন। তার কাছে নতুন লেখা নিয়ে আমার নিত্য যাওয়া ছিল, আর ছিল নতুন নতুন গল্প সকর্ণে শোনার। 2 নম্বর বাসে করে রাসবিহারী মোড়ে নেমে 22B প্রতাপাদিত্য রোডেও গেছি জেলা থেকে কলকাতায় ফিরেই। সাহিত্যের আড্ডা পবিত্র মুখোপাধ্যায়ের ঘরে, পরে শ্যামল গঙ্গোপাধ্যায়ের বাড়ি। কলকাতায় দোতলা বাস ছিল, এখন আছে একটি বা দুটি। L9। আগে কত রুট ছিল। খালপাড় থেকে 3 নম্বর বাস যেত খিদিরপুরে, তাতে চেপে আমি গেছি চিড়িয়াখানায়। 5 এবং 6 নম্বর রুট ছিল গড়িয়া থেকে হাওড়া, একটি নাকতলা হয়ে, অন্যটি বাঘাযতীন যাদবপুর হয়ে। বালিগঞ্জ হাওড়া যেত 10 নম্বর বাস। 8B ছাড়তো যাদবপুর থেকে, যেত হাওড়া অবধি। বাস টার্মিনাস আছে টিকে, কিন্তু দোতলা বাস নেই। অশোক লেল্যান্ড কোম্পানির সেই সব লাল দোতলা বাস আমি দেখলাম বহু বছর বাদে ঢাকায় গিয়ে। সকৃত্য নোমান এবং আমি দোতলার বাসে চেপে ফার্ম গেট অবধি গেলাম। নাকি কোনো বন্ধ আছে। আমি দোতলার ছবি তুললাম। তখন সকৃত এই কাজ করত এই সময় পত্রিকার। কলকাতার সৌন্দর্য হানি হয়েছে এই দোতলা বাসগুলো তুলে দিই। এই বাসের দোতলার সামনের সিটে বসে প্রেমিক প্রেমিকারা গল্প করত, আর করতে করতে বালিগঞ্জ কিংবা চেতলা পৌঁছে যেত, আবার ফিরত। কি সুন্দর ছিল সেই যাওয়া আসা, কি সুন্দর ছিল। যখন আমি উত্তর থেকে দক্ষিণে আড্ডা মারতে গিয়েছি রবিবার, তখন আমি মেদিনীপুর জেলায় চাকরি করি। কলকাতায় ফিরে আড্ডা হতো। আমি ছিলাম নানা জায়গায়। ঝাড়গ্রাম মহকুমার কুলটিগড়ি, বেলিয়াবেড়া, গোপীবল্লভপুরের ভিতরে বংশীধরপুর নামক এক গ্রামে। অমরদা বংশীধরপুর ছিল গোপীবল্লভপুরের এক দূর অঞ্চল। খড়গপুর স্টেশন ট্রেনে থেকে নেমে গোলবাজারে গিয়ে সিং কোম্পানির বাসে। সেই বাস কলকাতার বাবুঘাট থেকে উড়িষ্যার বরিদপোদা অবধি যেত। আমি তাকে ধরতাম খড়গপুরে। সিং কোম্পানির বাস ঘন্টা 3 থেকে 3.5 নিত। 6 নম্বর জাতীয় সড়ক ধরে বহড়া গোড়া হয়ে জামশোলা ব্রিজ পৌঁছে যেত। সেখানে বাংলা, বিহার, ওড়িশা মিলেছিল এক জায়গায়। বিহারের সিংভূম জেলা বর্তমানে ঝাড়খণ্ডের, ওড়িশার ময়ূরভঞ্জ জেলা এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর জেলা তখন অখণ্ড ছিল, এখন পশ্চিম মেদিনীপুর জামশোলায় মিলেছে। সেখানেই ঝাড়খণ্ড থেকে এসে সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। নদীর 2 তীর প্রস্তরাকীর্ণ। সেখান থেকে জঙ্গলে প্রবেশ করে আমার ক্যাম্প অফিসের দিকে 1 ঘন্টা 45 মিনিট হাঁটা। থাক, এখন এই কথা পরে হবে। আবার ছেলেবেলার কলকাতায় ফিরি।
ছেলেবেলার কলকাতায় লাল পার্টি পুলিশ ছিল অনেক দিন অবধি। তা ছিল ব্রিটিশ শাসনের বংশ পরম্পরা। লাল পাকড়ি ছিল ইংল্যান্ডের রাজার শাসনের প্রতীক। স্বাধীন দেশে তা লুপ্ত হলো, বেশ হলো, কিন্তু কবে হলো তা মনে নেই। তখন কলকাতার শহরের ভিতরে প্রাইভেট বাস ঢুকতে পারতো না। ট্রাম চলতো দ্রুত গতিতে, ঠং ঠং করে। আমাদের 3 নম্বর ঘরের ফ্ল্যাটে তখন কত লোক, বাইরে লোক বেশি। মামারা ছিলেন কিছুদিন, আর সে ছিল আনন্দের দিন। মামা তো দিদি বোন, খুড়তো তো দিদি বোনেদের সঙ্গে বড় হওয়া, তাছাড়া ছিল মেজকার বন্ধু ফণিবাবু, দণ্ডিরহাটের লোক, পূর্ববঙ্গের লোক। প্যাসেজ রান্নাঘর পর্যন্ত বিছানা পড়তো। আমাদের বাসা ছিল বহুজনের আশ্রয়। ওপার থেকে উচ্ছন্ন মানুষরা আসছে, তারা কোথায় যাবে, যাবেটা কোথায়? বাড়িতে তেমন জায়গা নেই, তাই বাইরে ঘুরে ঘুরে। খেলার মাঠে ফুটবল পেটায়, সারা দুপুর ক্রিকেট, সন্ধ্যের আগে কিকিং কিকিং পিট্টু। কেমন একটা বড় হওয়া বুঝিবা। আর এর ভেতরে একটা দিন যেত, যেন আসতো রূপ কোথা হয়ে। টালা পার্কে চুনি গোস্বামী ক্রিকেট খেলতে এসেছেন মোহন বাগানের হয়ে। শ্যামসুন্দর মিত্র, দুর্গাশঙ্কর মুখার্জি এসেছেন। ঘূর্ণি বল দেখেছি সমরনাথের। তিনি এই পাড়ারই বাসিন্দা, বেঙ্গল টিমের খেলোয়াড়। এরাই হলেন বালকের রূপকথার রাজপুত্র। তখন ছেলেবেলা কাটতো ক্রিকেট ফুটবল নিয়ে, ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে। তারপর বালক দেখেছিল সেই জায়গার বড় মানুষদের, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ মিত্রদের। এই অঞ্চল এখানকার ক্লাব বেলগাছিয়া ইউনাইটেড ক্লাব নিয়ে সব সময় খেলাধুলো শোরগোল বাঁধে রাখতো। আমি দেখেছি সকালে দাঁড়িয়ে আছি ফুটপথে, দেখছি জাকার্তার এশিয়ান গেমস জয়ী ফুটবল দলের প্রশান্ত সিংহ আসেন বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে। তিনি কাছের রেল কোয়ার্টারে থাকতেন। কি বিস্ময় আমার চোখে! সুধীর আর সুনীল কর্মকার, দুই ভাই, এই অঞ্চল থেকে বড় মাঠে গিয়েছিলেন। পরে তাদের ছোট ভাই শ্যামও। আমার মনে পড়ে সেলিম আর আনোয়ার, দুই ফুটবলের কথা। কি অপূর্ব ছিল তার পায়ের কাজ। তারা থাকতো বেলগাছিয়ার মুসলমান বস্তিতে। আমরা ধরে নিয়েছিলাম তারা বড় কোথাও যাবে, বেঙ্গল খেলবে, ইন্ডিয়া খেলবে। তার হয়নি। তারা কোথাও যায়নি, হারিয়ে গেল। শুনেছি দারিদ্র্যের কারণে খেপ ভাড়াতে খেলেই তারা শেষ। আমার পাশের বাড়ি কল্যাণ মুখার্জি আমারই বয়সে। সে ছিল পরম প্রতিভাবান ফুটবলার। কুমার আশুতোষ ইনস্টিটিউশন সর্বভারতীয় স্কুল ফুটবল সুব্রত কাপ জিতল। সে ছিল সেই দলেরই অধিনায়ক। ক্রিকেট খেলতেও ভালো, কিন্তু সে বেশি দূর যেতে পারেনি। কেন তা আমি জানি না। রূপবান ছিল সেই কিশোর, সেই বালক, সেই যুবক, কিন্তু তার অকালেই প্রয়াণ ঘটেছে। তার জন্য আমার মন খুব খারাপ হয় মাঝে মাঝে। এখানে ওখানে প্রকাশিত লেখা পড়ে সে কখনো কখনো বলতো, একটি বালক তখন বড় হয়ে উঠত, ফুটবল আর ক্রিকেট আর হকি নিয়ে। এত বড় মাঠ এখানে, ওই মাঠে ছুটতে ছুটতে সবার শেষ সে পৌঁছেও আমি নাম দিয়েছি 100 মিটার 200 মিটার দৌড়ে। নো মেডেল, নো কাপ, তবু না দৌড়ে না ছুটলে বড় হতাম কি করে? এ পাড়াতেই থাকতেন ক্রিকেটার সুশীল বাবু। তিনি বাংলা দলে খেলেছেন শুনেছি। তার পুত্র প্রদীপ বাবু ভালো খেলতেন। টালা পার্কে তার সেঞ্চুরি দেখেছি। যা মনে মনে ভাবতাম, সেই জায়গাতেও তিনি যাননি। জীবন মানুষকে কি করে কি করে তা জানবে। তার ভাই প্রবাল আমার সহপাঠী। সে ছিল ভালো শিল্পী, ভাস্কর। সে এখন মার্কিন দেশের নাগরিক। তার জীবন আলাদা হয়ে গেছে। এক ক্রিকেটার বেসবল করত। বেলগাছিয়া ইউনাইটেড ক্লাব CAB নক আউট ফাইনাল খেলেছে। তার বড় ভূমিকা। সেদিন দেখলাম মুদির দোকানে বসে 250 গ্রাম সর্ষের তেল কিনতে লাইনে দাঁড়িয়েছে। খেলা তাকে কিছুই দেয়নি, ভালো চাকরিও না। আমার সহপাঠী হিরণময় দাস প্রতিভাবান স্পিনার, হারিয়ে গেল বন্ধুদের সঙ্গে সেই অলিক বিপ্লবের দিনে। কোথায় আছে কে জানে, আছে কি না সে কি করে জানে, মনে হয় বেঁচে নেই।
এখন খণ্ডে খণ্ডে ভাগ হয়ে গেছে টালা পার্ক। ছেলেবেলায় তা এক ছিল। ইন্দ্র বিশ্বাস রোডের ধারে টানা চলে গিয়েছিল সেই মাঠ শৈলাজানন্দ মুখার্জির বাড়ি পর্যন্ত। আমি দেখেছি ইন্দ্র বিশ্বাস রোডের পশ্চিমে বাংলো বাড়ি থেকে বেরিয়ে আসা লোমে ভরা আদুরে কুকুর সঙ্গী মেম সাহেবকে। তার পাশে সাহেব শিশু বিকালে বেড়াতে বেরিয়েছেন। সেই বাংলো বাড়িটি পরে চিত্র পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের অধিকারে চলে যায়। তার সঙ্গে আড্ডা দিয়েছি সেই বাংলোটিতেই। নবেন্দু তাকে আমার স্মৃতি বলতে তিনি অবাক। জানতেন না আমার ছেলেবেলার প্রথম দেখা বিদেশিনী আস্তানাটিতে তারা রয়েছেন। এখন সেই বাংলো নেই, ভেঙে বহুতল। নবেন্দুদা নেই, ভেঙে বহুতল উঠেছে। ওই দিকে আর যেতেই ইচ্ছে করে না। কতদিন না যেতে ভালোই লাগে না। কত দিকেই না যেতে ভালো লাগে না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি শূন্যপুরী। এখন বঙ্গীয় সাহিত্য পরিষদ কিনে নিয়েছে, বহুতল গোড়ার হাত থেকে রক্ষা করছে। বাড়ির গায়ে বঙ্গীয় সাহিত্য পরিষদের বোর্ড লেগে আছে, কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলে চেনাই যায় না। বোর্ডে তার কোনো উল্লেখ নেই। জয়শ্রী ভবন নামে চিহ্নিত হয়েছে বাড়িটি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে আমার মধুর সম্পর্ক ছিল। এক পৌত্র অমল শঙ্কর থাকতেন ওই বাড়িতে। তিনি এখন কাছেই একটি ফ্ল্যাটের বাসিন্দা হয়ে গেছেন। জ্যেষ্ঠ পৌত্র হিমাদ্রিদা নেই ওখানে। হিমাদ্রি শঙ্কর গুণী ইতিহাসবিদ। তাঁর সাহায্য পেয়েছি আমি প্রাচীন ভারতে আমার উপন্যাস ধ্রুবপুত্র লিখতে গিয়ে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িটিতে আমার দেব মন্দির মনে হতো। এখন এমন এক নিস্তব্ধ পুরী হয়ে গেছে। তার জন্মদিন গেল অগোচরে। তার সমস্ত স্মৃতি জমা পড়ে গেল বাংলা একাডেমিতে। আমার মনে পড়ে 1971-এ তাঁর মৃত্যুর দিনে যত সব যাত্রা শুরু হয়েছে, দাঁড়িয়েছিলাম বাড়িটির সামনে। একে একে বিখ্যাত মানুষ আসছেন, প্রণাম করে যাচ্ছেন। এলেন পূর্ণদাস বাউল, তার মাথার কাছে দাঁড়িয়ে গান গাইলেন। সেই শোক মিছিলের ধারা বিবরণী রেডিওতে শুনেছিলাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে। আমার নিবেদন বাড়িটিতে তিনি যেন স্বমহিমায় থাকেন। বাড়িটিতে তার স্মৃতি যেন সঞ্চিত থাকে। 1971-এর 14ই সেপ্টেম্বর তার প্রয়াণ। সেই বছর পয়লা বৈশাখে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে আমাদের পাড়ার ত্রিকোণ পার্কে একটি সভা করেছিলাম। সেই আয়োজনে মূল পাণ্ডা ছিলাম আমি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক অসামান্য বক্তৃতা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের সমর্থনে। শহীদ বেদির প্রস্তর লিখন ছিল তার। মুক্তিযুদ্ধের সময় আমি পাড়া থেকে চাঁদা তুলতাম। সেই টাকায় প্রাথমিক চিকিৎসার ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম কিনে কয়েকজনের সঙ্গে বনগাঁ ঘুরপথে সীমান্ত পার হয়ে চলে গিয়েছিলাম এক মুক্তি শিবিরে। আমার সঙ্গী ছিল তখন বস্তিবাসী যুবক কয়েকজন। তার সঙ্গে দালান কোঠার কেউ যায়নি, সমর্থনও করেনি। এই ইন্দ্র বিশ্বাস রোড, মন্মথ দত্ত রোড, খেলাতবাবু লেন এবং একটি দূরে রাজা মনীন্দ্র রোড, হর্ষমুখী রোড, এই নিয়ে আমার ছেলেবেলার সেই সব এলাকা প্রায় সেই রকমই আছে। আমার বাল্যকাল, তারও আগের সেই রামায়ণ মহাভারতের যুগে শুধু কয়েকটা বাড়ি ভেঙে বহুতল উঠে স্মৃতি কেঁপে গেছে। ঝিল পুকুরের গাছগাছালি ভরা দ্বীপটিকে বিলাসের জায়গা বানাতে গিয়ে গাছ কেটে অজস্র বকের বাসা ভেঙে তাদের নিরাশ্রয় করা আর পুকুরের পাড় বাঁধানো ব্যতীত সব আগের মতো আছে। পাড় কেটে বাঁধে জৈব বৈচিত্র্যে আঘাত করা হয়েছে। আমাদের সঙ্গে জীবজগতের অন্য প্রাণীদেরও এই পৃথিবীতে সমান অধিকার, এই কথাটা আমরা ভুলেই যাই। কিন্তু পুকুর ঘিরে গাছেরা আছে, তা আগে ছিল না। উন্নয়ন সুন্দর করে অসুন্দরও। আমাদের এই এলাকা যত পরিচ্ছন্ন তা কি কলকাতার অন্য কোথাও দেখি? কি সুন্দর বর্ষা ধোয়া রাস্তা, জুঁই আর কদম ফুলের গন্ধে বাতাস ভারী, টালা পার্ক সবুজে সবুজ। আমি দেখতে পাই আমাকে।
ওই যে আমি সবুজ মাঠে ছুটছি, হাফ প্যান্টের ভিতরে থেকে বেরিয়ে আসে টিংটিংয়ে পা দুটো, চাইছে সবার আগে যেতে। রয়েছি যে সবার পিছনে, হুইসেল বাজে দিচ্ছে পান্না স্যার, আমাদের ড্রিল মাস্টার মশাই। এই তো আমি দেখছি তা মাঠের ধারে দাঁড়িয়ে আছে। ছেলেবেলায় যারা বন্ধু ছিল তারা বেশিরভাগই সরে গেছে জীবনের অন্য খাতে প্রবাহিত হওয়ায়। তবে বই পড়া নিয়ে দুই বন্ধুর সাথে খুব মনে পড়ে। একজন দিলীপ পালিত আর অন্যজন, তার নাম মনে হয় গোবিন্দ। তারা খুব বই পড়তো। দিলীপ পালিত থেকে ভিলাই, সুনীল গঙ্গোপাধ্যায়ের অসম্ভব অনুরাগী, আর গোবিন্দ খুব সামান্য চাকরি করা এক দুমড়ে মুচড়ে যাওয়া মানুষ। এই জীবন আরও একবার যদি শুরু করা যেত, দুমড়ে মুচড়ে যাওয়া গোবিন্দকে ভালো করে বই দিতাম উপহার। সুকুমার রায় থেকে ম্যাক্সিম গোর্কি, ভিক্টর উগো, রবার্ট লুই স্টিভেনসন, চার্লস ডিকেন্স, এইসব অনুবাদ পড়ে পড়েই তো বড় হওয়া। বইয়েই গোবিন্দ তার মুক্তি খুঁজে নিত। গল্পটি শেষ হল। বর্তমানে আমি রেকর্ডটা করছি টালা পার্ক থেকেই। তো আমি বর্তমানে এখন আরজিকর মেডিকেল কলেজে পড়ি, থার্ড ইয়ার স্টুডেন্ট, আর ললিত মেমোরিয়ালে থাকি। তো টালা পার্ক আমার খুবই সামনাসামনি থাকে, আমি প্রত্যেকদিন মর্নিং ওয়াক করতে আসি। আজ গল্পটি পেয়ে বেশ ভালো লাগলো। আর অনেক পুরনো কথা বেশ ঝালিয়ে নেওয়ার একটা মাহাত্ম্য আছে। এই যে দ্বীপ বলতে আমি দ্বীপের সামনেই যে পুকুর আছে, সেই পুকুরের সামনে বসে গল্পটি পড়ছি এখন। তো বেশ ইমোশনাল লাগছে। আর আজকে বর্ষা ওয়েদার কলকাতার ওয়েদারটাকে খুব ইমোশনালি করে দেয়, এটা তো বলবোই অবশ্যই। ধন্যবাদ শোনার জন্য।